শুনছেন দ্য সানডে গল্প ভান্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের দ্বিতীয় অভিযান। গল্প পাঠে পার্থ পাল চৌধুরী। এখনো কিছু কাজ বাকি আছে মাধবের। দলপতি হিসেবে তারই দায়িত্ব। আবার ফিরে যেতে হবে জঙ্গলে। মনোরঞ্জনের লাশের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা তার জন্য খোঁজ করতেই হবে প্রাণপণে। লাশের চিহ্ন যদি পাওয়া যায় তো ভালোই, না পেলেও একটা ডান্ডা পুঁতে তাতে উড়িয়ে দিতে হবে মনোরঞ্জনের নামে পতাকা। যদি কারোকে বাঘে নেয়, তারপর তার সঙ্গীরা যদি এই শেষ কর্তব্যটুকু পালন না করে, তবে তারা নরকে যায়। দ্বিতীয়বার যাত্রার জন্য মহাদেব মিস্ত্রি নৌকো ভাড়া দেবে না। গ্রামের প্রত্যেক পরিবার থেকে কয়েক মুঠো করে চাল দেবে এই অনুসন্ধান দলটির খোরাকির জন্য। দুর্গাপুজো ফান্ড থেকে কিছু নগদ টাকাও পাওয়া যাবে পথ খরচা হিসেবে। নাজনেখালির পাশের একটি মাছের ভেড়ি আছে। ভেড়িটির মালিক ছিল আগে বসিরহাটের এক ব্যবসায়ী। পরিমল মাস্টারের পরামর্শে এবং নানান কৌশলে সেই ব্যবসায়ীটি ইজারা নষ্ট করিয়ে দেওয়া হয়েছে। এখন ভেড়িটির মালিক গ্রামের সবাই। ওই মাছ বিক্রির টাকায় হয়েছে দুর্গাপুজোর ফান্ড। তাছাড়া বছরে একদিন ওই ভেড়ি থেকে যার যত খুশি মাছ ধরে বিক্রি করতে পারে। আজকাল নাটক, নভেলে, সিনেমা থিয়েটারে ফরেস্ট অফিসের বড়বাবু কিংবা থানার দারোগাকে ঘুষখোর, বদমাশ, অত্যাচারী, এমনকি রক্তপায়ী দানব হিসেবে দেখানোই নিয়ম। কিন্তু এমনও তো হতে পারে যে এখানকার ফরেস্ট অফিসের রেঞ্জার বাবুটি অতি নিরীহ, সাদাসিধে ভালো মানুষ। জয়নন্দন ঘোষাল মানুষটি সত্যিই তাই। দারোগার কথায় আমরা পরে আসছি। জয়নন্দন ঘোষালের দোহারা চেহারা, মধ্যবয়স্ক, মাথায় কাঁচা পাকা চুল, চোখের মণি দুটি বেড়ালের মতন। এই ধরনের মানুষ সচরাচর খুব ধূর্ত হয়ে থাকে, কিন্তু ইনি বরং একটু বেশি সরল। আড়ালে অন্যেরা যাকে বোকা বলে। কণ্ঠস্বর নরম ও শান্ত। জয়নন্দন ঘোষালের এক মামা তাকে এই বন বিভাগের চাকরিতে ঢুকিয়ে দিলেন। এই রকম মানুষের পক্ষে যে কোনো চাকরিই সমান। বিয়ে করেছিলেন যথাসময়ে। উত্তর বাংলায় যখন পোস্টেড ছিলেন, তখন তার স্ত্রী এক চা বাগানের ম্যানেজারের সঙ্গে নষ্ট হয়। অতি দুর্ধর্ষ ছিল চা বাগানের ম্যানেজারটি। গুলি করে মানুষ খুন করে ফেলা তার পক্ষে কিছুই নয়। বউ গৃহত্যাগ করার পর জয়নন্দন সম্পূর্ণ নারী বিমুখ হয়ে ধর্মের দিকে ঝুঁকেছেন। দুবেলা পুজো অর্চনা করেন। সেই জন্য এই নদী জঙ্গলের মধ্যে নির্জন বাস তার ভালোই লাগে। টাকা পয়সার দিকে তার মোটেও লোভ নেই। তার নিচের কর্মচারীরা ঘুষ খাস নেয় ঠিকই, সেই দিকে তিনি নজরও দেন না। কারণ দিলেও কোনো লাভ হয় না। সরকারি অফিসে সহকর্মীদেরকে কে কবে দমন করতে পেরেছে। জয়নন্দন ঘোষাল খবর পাঠালেন যে তিনি নিজেই সার্চ পার্টি নিয়ে যাবেন ৩ নম্বর ব্লকে। মাধব মাঝির দল তার সঙ্গেই চলুক। সজনেখালির ফরেস্ট অফিস বড় অফিস। তাদের লঞ্চ আছে, কিন্তু জয়নন্দন ঘোষালের অধীনে কোনো লঞ্চ নেই। তাকে যেতে হবে নৌকায়। পাশাপাশি দুটো নৌকা চলল।
মাধবের শরীরে একটা অস্থির ভাব। জয়নন্দন ঘোষালের চোখে চোখ রেখে সে কথা বলতে পারে না, মুখটা ঘুরিয়ে নেয়। অন্তরে তার একটা চিন্তা পোকার মতন কুড়ে কুড়ে খাচ্ছে। 3 নম্বর ব্লকে তো হাজার খোঁজাখুঁজি করেও মনোরঞ্জনের লাশ পাওয়া যাবে না। ওইখানে উড়িয়ে দিতে হবে মনোরঞ্জনের নামে পতাকা। সে নিজে গুণীন হয়ে এমন ফেরেববাজি করবে? ফরেস্ট বাবুর সঙ্গে যেতে চেয়েছে বলে তো যত গোলমাল। নইলে সে ঠিক করেছিল আর কেউ না যাক, সে নিজেই অন্তত আর একবার 7 নম্বরে গিয়ে মনোরঞ্জনের লাশের খোঁজ করবে। চুপি চুপি সেখানে উড়িয়ে দিয়ে আসবে আর একটা পতাকা। কিন্তু ফরেস্ট বাবুর নৌকো সঙ্গে থাকলে সে যায় কি করে? একবার চুপি চুপি সে জিজ্ঞেস করেছিল, ও সাধু, ফরেস্টের বড় বাবুরে কইলে কবি নাকি সব সত্যি কথা? এ বাবু লোক ভালো। সাধুচরণ উত্তর দিয়েছিল, তোমার মাথা খারাপ হইয়াছে মাধবদা? তা হইলে একেবারে সর্বনাশ হয়ে যাবে না? আমরাও বিপদে পড়ব। আর মনোরঞ্জনের বাপ কোনো ক্ষতিপূরণ পাবে? যা হবার তা তো হইয়ে গিয়েছে। এখন যদি সব বুঝায় বলি, ইনি লোক ভালো, নিশ্চয় সব বুঝবেন। চুপ করো, একদম চেপে যাও মাধবদা। যতই ভালো লোক হন, তোমার কথায় কি ইনি মিথ্যে রিপোর্ট লিখবেন? 7 নম্বরে লাশ পাওয়া গেলে ইনি লিখবেন 3 নম্বরে। খবরদার, একেবারে মুখ খুলো না। দেখনি সাহেবের অন্য পিয়াটারা আমার দিকে কেমন টেইরে টেইরে দেখছিল? আমাদের দিকে কেমন টেইরে টেইরে তাকায়? এ কথা ঠিক। জয়নন্দন ঘোষালের নিচের লোকেরা কেউই মাধবদের কথা বিশ্বাস করেনি। 3 নম্বর ব্লকে বাঘ, মামদোবাজি তারা সব জানে। ঘোষালবাবু যদি সঙ্গে না আসতেন, তাহলে তারা এই লোকগুলোকে একেবারে চুষে নিংড়ে নিত। ঘোষালবাবু বোকাশোকা লোক, তাই বলেই রিপোর্ট নিতে চলেছেন 3 নম্বরে সত্যি বাঘ এসেছে কিনা। যদি বাঘের সন্ধান পাওয়া যায়, ও জায়গাটাকে নোটিফাইড এরিয়া বলে ঘোষণা করতে হবে। কাঠকাটার নৌকো আর ওদিকে যেতে পারবে না। গভর্নমেন্টকেও খবরটা জানাতে হবে। জয়নন্দন ঘোষালকে খাতির করবার জন্য সাধুচরণ দুপুরবেলা বলল, স্যার, আমরা পার্সে মাছের তরকারি রেঁধেছি, একটু চেখে দেখবেন নাকি আমাদের রান্না? জয়নন্দন পাশের নৌকো থেকে বললেন, আমি তো বাবা মাছ মাংস খাই না, আমি নিরামিষ খাই। ফরেস্ট অফিসার নিরামিষ খান শুনে সাধুচরণরা সকলে থ হয়ে যায়। শোনা যায় আগের বড়বাবুর মাংসের লোভ এত বেশি ছিল যে তিনি নিজে হরিণ মারতেন। এত বড় বেআইনি কাজটা অন্য যে কেউ করলে শাস্তি দেওয়ার ভারও ছিল তার হাতেই। জয়নন্দন জিজ্ঞাসা করলেন, আর কি রেঁধেছ তোমরা? আর বিশেষ কিছু বলার মতন নয়, ভাত, ডাল, আলু সেদ্ধ মাখা আর পার্সে মাছের ঝোল। আসবার পথে কয়েক খেপ জাল ফেলে কিছু এই ছোট পার্সে পাওয়া গেছে। আলু সেদ্ধ কি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছ? তবে তাই দাও একতলা, দেখি কেমন মেখেছ। এই নৌকো থেকে বন্দুকধারী ফরেস্ট গার্ড এদের দিকে কটমটিয়ে তাকায়। বড়বাবু মাছ খান না, কিন্তু তারা তো খান। তাদের একবার অনুরোধ করা হলো না পর্যন্ত। ভাটার সময় দুটো নৌকো পাড়ের কাছে থেমে থাকে পাশাপাশি।
কয়েকটা শামুকখোল পাখি উড়ে গেল খুব কাছ দিয়ে। গলতিটা সঙ্গে আনলেও বার করতে সাহস পেল না নিরাপদ। নিরামিষ ভোজী বড়বাবুর সামনে পাখি শিকারও নিশ্চয়ই দোষের হবে। সময় কাটাতে হবে তো, তাই নিরাপদ একটা গান ধরল আপন মনে। ওগো সুন্দরী, তুমি কার কথায় করেছ মন ভারী? ওগো সুন্দরী, যেখানে সেখানে থাকি অনুগত তোমারই। ওগো সুন্দরী। হঠাৎ মাঝপথে গান থামিয়ে অপ্রস্তুতের মতন চুপ করে গেল নিরাপদ। তার সঙ্গীরা তার দিকে বিস্ফোরিত চোখে নিঃশব্দে চেয়ে আছে। ইস, সে এমন ভুল করল। এই গানটা মনোরঞ্জন গেয়েছিল যাবার দিনে, বোধহয় নদীর বুকে, ঠিক এই রকমই জায়গায়। মাঝ নদীতে খোলা হাওয়ায় গলা ফাটিয়ে গান গাওয়ার স্বভাব ছিল মনোরঞ্জনের। গানটা এত ভালো লেগেছিল যে ওরা সবাই বারবার গাইতে বলেছিল মনোরঞ্জনকে। শুনে শুনে নিরাপদর মুখস্থ হয়ে গেছে। তবু এটা মনোরঞ্জনের গান, এ গান এখন আর অন্য কেউ গাইতে পারে না। নিরাপদ অন্তত অন্যমনস্ক ছিল বলেই। পাশের নৌকো থেকে জয়নন্দন বললেন, থামলে কেন? গাও না, বেশ তো গলাটি তোমার। ঠাকুর দেবতার গান জানো না? নিরাপদকে আবার গাইতে হলো। এবার তার গলার আওয়াজ বদলে গেছে, বিষণ্ণ আর গম্ভীর। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম একবার বলো রে, একবার বলো রে। বাহ, বেশ, আরেকটা। একবার গলা খাকারি দিয়ে নিল নিরাপদ। দেশ জননী গো তোমার চরণে এনেছি রক্ত ঢালি। বঙ্গাধীপ পরাজয় নামে যাত্রার গান, সবটা নিরাপদর মনে নেই। তাছাড়া এমন করুণ রসের গান যে গাইতে গাইতে গলা ধরে এলো তার। শুধু নিরাপদ নয়, এখন এ নৌকায় সকলেরই খুব মনে পড়ছে মনোরঞ্জনের কথা। সকলেই বিড়ি টানছে ঘন ঘন, কেউ কারো মুখের দিকে যায় না। 3 নম্বর ব্লক যখন মাত্র আর 2 ভাগ দূরে, সেই সময় হঠাৎ বৃষ্টি নামলো ঝিরঝির করে। তক্ষুনি নেচে উঠতে ইচ্ছা করলো মাধব আর তার সঙ্গীদের। বৃষ্টি মানেই তো আনন্দ, বৃষ্টি মানে চাষের শুরু, বৃষ্টি মানে নতুনভাবে বাঁচবার আশা। অবশ্যই বৃষ্টিকে ঠিক বিশ্বাস করাও যায় না। এদিকটা সমুদ্রের অনেক কাছে, এদিকে ঘন ঘন বৃষ্টি হয়। ওখানে বৃষ্টি হলেই যে তাদের গ্রামেও বৃষ্টি হবে তার কোনো মানে নেই। তবু তো বৃষ্টি, আহ, কতদিন ভেজা হয়নি। এই বৃষ্টিতে আরও বেশি খুশির কারণ আছে। এরপর আর 3 নম্বর ব্লকে বাঘের পায়ের ছাপের প্রমাণ দেখাবার কোনো দরকার হবে না। বৃষ্টিতে সব ধুয়ে গেছে না, এখন মাধবদের মুখের কথাই যথেষ্ট। সামনের ঠেকেই 3 নম্বর ব্লক। এখানে একেবারে ঝড় মেশানো তুমুল বৃষ্টি। জয়নন্দন ঘোষালের ছাতাটা উড়ে যাওয়ার মতন অবস্থা। ঝড় বৃষ্টির সময় দূরের বনরাজি নীলা সুন্দর দেখায়, কিন্তু তা দেখবার মতন মন এখন কারণ নেই। ওরাও নৌকো ভেড়ালো, বৃষ্টি থামলো অমনি।
এই দেখেন বড়বাবু, এই যে মা বনবিবির থান, এখানে মনোরঞ্জন পুজো দিছিল। সে মানত কইরে আইছিল। জয়নন্দন ঘোষাল ভক্তি বলে গড় করলেন। তার দেখা দেখি অন্য সকালেও সাধুচরণের মনে একটু অভিমান হলো মা বনবিবির প্রতি। মনোরঞ্জন তো সত্যিই পুজো দিয়েছিল, তবু মা তাকে রক্ষা করলেন না। তারপরে এই যে গাছে আমরা প্রথম কোপ দিছি, এখনো দাগটা রয়েছে। জয়নন্দন বললেন, তুমি তো বাপু গুণিন, তুমি আগে মন্ত্র পড়ে এই জঙ্গল আটক করে রাখো তো। কি জানি বাপু, কখন কি হয় বলা যায় না। যে বনে বাঘ নেই জানা কথা, সেখানে মন্ত্র পড়ায় গুণিনের আর কি কৃতিত্ব। তবু মন্ত্র পড়তে হয় মাধবকে। শেষের দিকে এসে চেঁচাতে শুরু করলে অন্যরাও যোগ দেয় সেই চিৎকারে। বন্দুকধারী কাঠটি বন্দুকটা বাগিয়ে ধরে। সে জানে সদর বনের বাঘ বড় টেটিয়া, লোকজনের গলার আওয়াজ শুনলে আরো কাছে আসে। এ তো আর তরাই জঙ্গলের বাঘ নয় যে একের বেশি দুজন মানুষ দেখলেই ল্যাজ গুটিয়ে পালাবে। তারপর কোন দিকে গেছিলে তোমরা? মাধব এবার সাধুচরণের দিকে তাকায়। ঠিক সাজিয়ে গুছিয়ে মিথ্যে বর্ণনাটি দেবার ভার তার উপর। সে শুরু করলো, এই যে বড়বাবু, এই বাইন গাছটার মাথায় কাকটা বসেছিল। নিরাপদ সেটা মারতে পারল না। তারপর আমরা সবাই লাইন করে, যে বনে বাঘ নেই সে বনে এরপর অনেক খোঁজাখুঁজি করা হলো বাঘের চিহ্ন। যে বনে মনোরঞ্জন বাঘের মুখে পড়েনি সেই বনে খোঁজা হলো তার লাশ। মনোরঞ্জন খালি গায়ে নেমেছিল জঙ্গলে, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের একজন গার্ড একটা ঝোপের মধ্য থেকে আবিষ্কার করলো তার গেঞ্জি। তাতে আবার ছিটে ছিটে রক্ত মাখা। মাধবরা সবাই এক বাক্যে সাক্ষী দিল, ওই যে গেঞ্জি মনোরঞ্জনেরই। নিরাপদ ওই ছেঁড়া গেঞ্জিটা লুকিয়ে নিয়ে এসেছিল, কিন্তু লুঙ্গি আনতে পারেনি প্রাণে ধরে। জয়নন্দন ঘোষাল তাতেই সন্তুষ্ট, কিন্তু বাঘ যে আবার 3 নম্বর ছেড়ে চলে গেছে তাও তো নিশ্চিতভাবে বলা যায় না। যদিও এত হাঁক ডাকের বাঘের কোনো সাড়া নেই, সমুদ্রের মতন এত বড় চওড়া নদী বাঘ তাও সাঁতরে যায় আসে। কুমির কামড়েরও ভয় নেই বাঘের, জানোয়ারের মতন জানোয়ার বটে। ফেরার পথে দুটো নৌকো আলাদা হয়ে গেল। মাধব বলল, আইলামি তখন 2-1 বোঝা কাঠ কাইটা লইয়া যাই, কি কস তোরা? নিরাপদ সাধুচরণরা একটু কিন্তু কিন্তু করে। মহাদেব মিস্ত্রি বিনা পয়সায় এই নৌকা দিয়েছে, আসা যাওয়ার বাধা সময়ের করারে, দেরি হইলে এসে ধরিয়ে ফেলবে। মাধব বলল, সবাই মিলে ঝাপাঝাপ হাত লাগাইলে তো 4-5 বোঝা কাঠ হয়, বোঝস না তোরা? ফিরা গিয়া খামু কি? কিন্তু কাঠ নিয়ে গেলেই তো ধরে ফেলবে, সে চিন্তা নাই। যাওয়ানের পথে দুটো মোল্লা খালিতে নৌকা ভিড়ায় কাঠগুলো দাউদ শাকের গুদামে ফেলাইলা গেলেই হবে। খাড়ি দিয়ে খানিকটা ঢুকে ওরা কাঠ কাটতে শুরু করে দেয়। বুদ্ধি করে 2খানা কুড়ুল এনেছে মাধব। বাইন, করাত, হেতাল যা সামনে পায় তাতেই ঝাপাঝাপ খোপ লাগায়। জ্বালানি কাঠ তো জ্বালানি সই, যা পাওয়া যায়। বাঘ নেই, তবু বাঘের ভয়ে গা ছমছম করে নিরাপদর। সবসময় মনে পড়ছে মনোরঞ্জনের কথা। নিরাপদই প্রথম জঙ্গলে আসার প্রস্তাব তুলেছিল।
মনোরঞ্জন ভূত হয়ে কাছাকাছি ঘুরছে না তো? কেন তো মরতে এসেছিলি মনোরঞ্জন? তোকে তো কেউ ডাকেনি। পরদিন ওরা গাঁয়ে ফিরল সন্ধি সন্ধি। ছোট মোল্লাখালিতে কাঠ নামিয়ে 2-4টে টাকা যা পেয়েছে তা দিয়ে অনেক দিন পর ওরা ধুম মাতাল হলো। সাঁওতাল পাড়ায় 2 টাকায় 1 হাঁড়ি হাড়িয়া, তাই 3-4 হাঁড়ি টেনে ওরা গড়াগড়ি দিতে লাগলো নিশুতি অন্ধকারের মধ্যে হাট খোলায়। নিরাপদ ডাক ছেড়ে কাঁদতে লাগলো, ওরে মনোরঞ্জন, তুই কোথায় গেলি? তুই ছাড়া কে কে হিরো হবে আমাদের যাত্রায়? ওরে ওরে তোকে আমি একবার ক্যানিয়ে। কত আনন্দ হলো সেবার। ওরে মনা, মনা রে। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের দ্বিতীয় অভিযান। আকাশ মাটি অরণ্যের পরবর্তী পর্ব আগামী সপ্তাহে। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।